চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, শিশু বৃদ্ধি ও বিকাশ। গ্রোথ বা ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝায়? বৃদ্ধি ও বিকাশ কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যদি পার্থক্য থেকেই থাকে, তাহলে কাকে আমরা গ্রোথ বলবো বা কাকে আমরা ডেভেলপমেন্ট বলবো, এই সংক্রান্ত বেসিক আলোচনা আজকের ক্লাসে আমরা করে নেব। তবে আলোচনা শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। এই চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর বেসিক্স টু ডিটেলস ভিডিওস আপলোড হতে চলেছে। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর চলো করে আজকের ক্লাস আমরা শুরু করব। প্রথমেই আমরা জেনে নেব গ্রোথ কাকে বলে বা বৃদ্ধি কাকে বলে। নামেই বুঝতে পারছো, গ্রোথ অথবা বৃদ্ধি। বৃদ্ধি কথার অর্থ যে জিনিসটা বড় হচ্ছে বা বাড়ছে যে জিনিসটা। তাহলে এখানে কি বলা হয়েছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য বডি অর বডি পার্টস অফ আ চাইল্ড। তো বৃদ্ধি কার হয়ে থাকে? বড় কি হবে? কোন একটা ছোট জিনিসই হবে। তো একটা চাইল্ড বা একটা শিশু, সে যখন ছোট থাকছে, সে ধীরে ধীরে কি হয়, তার বডি সাইজ বা বডি পার্টস এর মধ্যে ইনক্রিজমেন্ট হচ্ছে, মানে তার সাইজ বা বডি পার্টস এর সাইজের মধ্যে চেঞ্জেস আসছে, সেটা বড় হচ্ছে আকারে, এবং তার ফলে সে শিশু থেকে কি হচ্ছে, একজন অ্যাডাল্টহুডে পরিণত হচ্ছে। তো এটাকেই গ্রোথ বলা হয়। অতএব গ্রোথ কথার অর্থই মানে হচ্ছে যেটা বৃদ্ধি হচ্ছে, যেটা সাইজ আকার আকৃতি বড় হচ্ছে। তো এটা কখন থেকে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে কনসেপশন অফ মাদার। একজন মা, সে যখন কনসিভ করছে তখন থেকে কিন্তু এই প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। এবং কনসেপশন কি করে হয়? মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফার্টিলাইজেশন হচ্ছে, তাদের মেটিং হচ্ছে, তারপরে জাইগোট তৈরি হচ্ছে। জাইগোটকে আমরা কি বলে থাকি? ওয়ান সেলুলার লিভিং অর্গানিজম বলতে পারি। তাহলে এটা জাইগোট থেকে আলটিমেটলি যখন বার্থ হয় তখন কিন্তু জাইগোট থাকে না, সে ফিটাসে পরিণত হয়। তাহলে এই যে জাইগোট থেকে ফিটাসের জার্নি, তা সেই মুহূর্তে কি হচ্ছে, ওয়ান সেলুলার থেকে মাল্টি সেলুলার অর্গানিজমে পরিণত হচ্ছে, জাইগোট থেকে ফিটাসে। তাহলে এই যে টাইম পিরিয়ডের মধ্যে নাম্বার অফ সেলস এর ইনক্রিজমেন্ট হচ্ছে, টিস্যুর ইনক্রিজমেন্ট হচ্ছে, অর্গ্যানস এর ইনক্রিজমেন্ট হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? গ্রোথ বলতে পারি। তারপরেই তার বার্থ হচ্ছে। এবং আফটার বার্থ মানে একটা শিশু জন্মানোর পরেও কিন্তু তাদের এই গ্রোথ বা বৃদ্ধি হতে থাকে। আমরা সবাই দেখেছি, একটা ছোট্ট শিশু, সে প্রথমে তার জন্ম হচ্ছে, সে তখন শুয়েই থাকছে, কিন্তু ধীরে ধীরে সে যত বড় হতে থাকে, সে ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখছে, সে বসতে শিখছে, তারপরে সে ধীরে ধীরে হাঁটাচলা করতে শিখছে, দৌড়াচ্ছে, খেলছে, এবং একটা টাইমের পর সে বড় হয়ে যাচ্ছে, মানে অ্যাডাল্টহুডে পৌঁছাচ্ছে। এবং অ্যাডাল্টহুডে পৌঁছানোর পরই কিন্তু তার এই বডি সাইজ বা বডি পার্টসের যে ইনক্রিজমেন্ট হওয়া, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, এই বৃদ্ধি শুরু তো হচ্ছে যখন থেকে একজন মাদার সে কনসিভ করছে, এবং শেষও হয়ে যাচ্ছে অ্যাডাল্টহুড স্টেজ পর্যন্ত, মানে 18 বছর বয়সের মধ্যে মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। মানে বডি পার্টস বা বডি যে সাইজ রয়েছে তার আর চেঞ্জেস হবে না, মানে সেই ব্যক্তি আর হাইটেও বড় হবে না, বা তার হাত পায়ের গঠনের মধ্যে খুব একটা আর চেঞ্জেস লক্ষ্য করা যাবে না, ওই স্টেজের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমরা ডেভেলপমেন্ট বা বিকাশ কাকে বলে সেটি জেনে নেব। দেখো, বলেছে the term development refers to the progressive series of orderly and coherent acquisition of various abilities। মানে এখানে কিন্তু কোনো বডি সাইজ বা বডি পার্টের ইনক্রিমেন্টের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে আমাদের এবিলিটি, মানে আমাদের ক্ষমতা কি করছে না, ধীরে ধীরে প্রোগ্রেসিভ ওয়েতে এবং অর্ডারলি মানে সিকোয়েন্স অনুযায়ী, মানে একটার পর একটা, ছোট থেকে বড় বা সহজ থেকে কঠিন, এইভাবে আমরা ধীরে ধীরে সেই ক্ষমতাগুলো কিভাবে অর্জন করছি, সেই প্রক্রিয়াকে বা সেই প্রসেসকে আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট বলে থাকি। ইট অলসো স্টার্টস ফ্রম কনসেপশন পিরিয়ড। ঠিক একই রকম ভাবে বৃদ্ধি বা গ্রোথের মতোই এটা যখন একজন মাদার কনসিভ করছে তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে, বাট ডাজ নট স্টপ।
দেখো আমরা পড়লাম বৃদ্ধি বা গ্রোথ কি হয়, অ্যাডাল্টহুড স্টেজে এসে স্টপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট বন্ধ হয় না ওই স্টেজে। ইট কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ, এটা সারা জীবন অবধি চলতে থাকে যতক্ষণ না অবধি একজন ইন্ডিভিজুয়ালের ডেথ হচ্ছে। It is a gradual process of change and differentiation from a simple to a more advanced level of complexity. দেখো তোমরা যদি ডেফিনেশনটা ফলো করো সেখানে বলা রয়েছে এটা অর্ডারলি ওয়েতে হচ্ছে, মানে একটা সিকোয়েন্স ওয়েতে হয়েছে। মানে কি বলতে চাইছে, সিকোয়েন্স বা অর্ডার মানে যেটা ছোট থেকে বড় বা ক্রম অনুযায়ী, বা যেটা সহজ থেকে কঠিনের দিকে। অতএব এই বিকাশ বা আমরা আমাদের ক্ষমতা যে অর্জন করছি ধীরে ধীরে, সেটাও কিন্তু ওই একই নিয়মে হয়, মানে সহজ থেকে কঠিনের দিকে যায়। আমরা যখন কোনো পড়া শিখি তখন কি করি, আমরা প্রথমে তার সহজ যে পাঠগুলো রয়েছে, সহজ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। যেমন উদাহরণ দিও, যেরকম হচ্ছে যে অঙ্ক, অঙ্ক যখন আমরা যোগ গুণ ভাগ বিয়োগ শিখবো তার আগে কিন্তু আমরা 1 2 3 4 এগুলো আগে জেনে নেব। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, ওগুলো যোগ গুণ ভাগ বিয়োগ তো শিখছি, কিন্তু তার আগে আমরা সংখ্যা সম্পর্কে জেনে নিচ্ছি। তাহলে এইভাবে ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে আমাদের ক্ষমতা যেভাবে বাড়ছে সেটাকেই আমরা বা সেইটাকে অর্জন করার ক্ষমতাকেই আমরা ডেভেলপমেন্ট বা বিকাশ বলে থাকি। এখন আমরা ডোমেইনস অফ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। বার্ক 2003 সালে এই ডেভেলপমেন্ট কত রকম ভাবে শিশুদের মধ্যে হয়ে থাকে সেই নিয়ে তিনি 3টে ভাগ করেছেন। প্রথম বলেছেন ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্ট, দ্বিতীয় বলেছেন কগনিটিভ ডোমেন অফ ডেভেলপমেন্ট এবং তৃতীয় বলেছেন সোশিও ইমোশনাল ডোমেন অফ ডেভেলপমেন্ট। প্রথম যেটা রয়েছে ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্ট, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। অতএব ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্ট বলতে বোঝাই যাচ্ছে যে আমাদের দৈহিক বিকাশ কি করে হচ্ছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। দেখো এখানে বলেছে ফিজিক্যাল ডোমেন কভার্স ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড চেঞ্জেস লাইক ইনক্রিজেস ইন হাইট, ওয়েট অ্যান্ড মাসকুলার স্ট্রেংথ. It also includes milestones like walking, crawling, grasping finger food, etc. মানে আমরা অলরেডি পড়েছি গ্রোথ বলতে আমরা বৃদ্ধিকে বোঝাই, এবং বৃদ্ধি বলতে সেটাই যখন আমাদের দেহের কি হচ্ছে, আমাদের বডি পার্টস যেগুলো রয়েছে বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাই হয়ে থাকুক না কেন, বা বডির আলটিমেটলি যে সাইজের চেঞ্জেস হবে, তার আকার আকৃতির পরিবর্তন হবে যত সময় বাড়বে সেই অনুযায়ী, এবং অ্যাডাল্টহুডের পর গিয়ে সেটা স্টপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে শুধুমাত্র বিকাশের কথাই এখানে, বা শুধুমাত্র ক্ষমতা বা পারদর্শিতা বাড়ার কথাই এখানে লেখেনি, এখানে গ্রোথকেও ইনক্লুড করেছে। কেন, দেখো একটা ছোট্ট শিশু তার ক্ষমতা দৈহিক দিক দিয়ে তখনই বাড়বে যখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বা বডির যে পার্ট গুলো রয়েছে সেগুলো সাইজে বা আকারেও বড় হবে। তখনই কিন্তু তার সেই সাইজ বা আকার যে বড় হচ্ছে বডি পার্টে, তার সাথে সাথে তার ক্ষমতা বা পারদর্শী সেই পার্টিকুলার বডি সাইজ বা বডি পার্টে সেগুলো ইনক্রিজ করবে। তাহলে এটা একে অপরের সাথে কোথাও না কোথাও অঙ্গাঙ্গি ভাবে জড়িত বা ইন্টার রিলেটেড। তাহলে ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে আমরা কি ইনক্লুড করছি, যে ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে ফিজিক্যাল গ্রোথ মানে আমাদের দৈহিক যে বিকাশ হচ্ছে তার সাথে সাথে দৈহিক বৃদ্ধি, এই দুটো একই সাথে যুক্ত। যতক্ষণ না পর্যন্ত আমার হাতের আকার আকৃতি বা আমার হাতের তালু, হাতের অঙ্গুলি, এগুলোর যতক্ষণ না সঠিকভাবে আকার আকৃতি বড় হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি সঠিকভাবে একটা পেন বা পেন্সিল ধরে লিখতে পারবো না। অতএব আমার ওই ক্ষমতাটা পাওয়ার আগে আমার কিন্তু পার্টিকুলার ওই বডি পার্টের সাইজ বা তার আকার আকৃতির মধ্যে চেঞ্জেস আসাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যার কারণে এই ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে শুধুমাত্র বিকাশের কথা উল্লেখ করেনি, মানে শুধুমাত্র ক্ষমতা বা পারদর্শী কিন্তু এখানে লেখা নেই। এখানে লেখা রয়েছে আমাদের গ্রোথের কথা। এবং আমাদের গ্রোথ কিসের হয়, গ্রোথ তো আমাদের দৈহিক যে আকার আকৃতি যে বাড়ছে, আমাদের মাসেল রয়েছে তাদেরই তো গ্রোথ হচ্ছে, তাদেরই তো বিকাশ হচ্ছে। তবেই না আমরা ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের ক্ষমতাগুলোও বাড়াতে পারছি।
যেরকম একটা উদাহরণ বলি, যে একটা ছোট্ট শিশু 2 বছরের, সে কি করতে পারছে না, একটা জলের বালতি তুলতে পারছে না। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, 10 বছর 12 বছরে গিয়ে পৌঁছাচ্ছে, অটোমেটিক্যালি তার হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে এবং মাসেলের যে স্ট্রেংথ সেটাও ইনক্রিজ হচ্ছে, যার ফলে সে কিন্তু ওই স্কিল বা ওই এবিলিটি বা ওই ক্ষমতাটা অর্জন করছে, যার ফলে সে একটা জলের বালতি তুলতে সক্ষম হচ্ছে বা সেই পারদর্শিতা সে অর্জন করছে। অতএব ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে আমরা গ্রোথ এবং সঠিক এবিলিটি, তাদের দুটোরই সঠিক অর্জনকে এখানে আমরা বোঝাচ্ছি, বা বার্গ তিনি এই ফিজিক্যাল ডোমেন অফ ডেভেলপমেন্টে এই দুটোকেই ইনক্লুড করেছেন এবং সমানভাবে বুঝিয়েছেন। এছাড়া এই ডোমেনে আমাদের যে দৈহিক বিকাশ, হাইট, ওয়েট, মাসকুলার স্ট্রেংথের পাশাপাশি তাদের দক্ষতা বাড়ার সাথে সাথে আমাদের যে 5 সেন্সেস রয়েছে তাদেরও কিন্তু সঠিক বিকাশ হয়ে থাকে। নেক্সট রয়েছে কগনিটিভ ডোমেন অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ একটা শিশুর মধ্যে কি করে হচ্ছে সেটাই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বলেছে কগনিটিভ ডেভেলপমেন্ট ইনভলভস হাউ চিলড্রেন থিঙ্ক, এক্সপ্লোর অ্যান্ড ফিগার থিংস আউট, as well as their problem solving skills and acquisition of knowledge। মানে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বা বৌদ্ধিক বিকাশ বলতে এটাই বোঝাচ্ছে একটা শিশু কিভাবে চিন্তা ভাবনা করছে, কিভাবে সে কোনো কিছুকে সলভ করার চেষ্টা করছে, কিভাবে তার মধ্যে প্রশ্ন আসছে এবং সেটার সমাধান সে কি করে করছে, এবং কোনো কিছুকে নলেজ বা কোনো জ্ঞান প্রাপ্তি সে কিভাবে করছে, বা জ্ঞান প্রাপ্তি করার জন্য যে স্কিল বা এবিলিটি সেটাকে কি করে সে অর্জন করছে, এটাই হচ্ছে cognitive domain of development. The cognitive domain of development, also referred to as the intellectual domain, refers to the intellectual growth of child। মানে যেটা বললাম যে একটা শিশুর বৌদ্ধিক বিকাশ কি করে হচ্ছে সেটাকেই আমরা কগনিটিভ ডোমেন অফ ডেভেলপমেন্টের আন্ডারে রেখে দিচ্ছি। তাহলে এই বুদ্ধি সংক্রান্ত ব্যাপার আমাদের কে হ্যান্ডেল করে থাকে? আমাদের ব্রেন। অর্থাৎ আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের কথা বা একটা শিশুর ব্রেনের ডেভেলপমেন্টের কথা কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে। বলছে and their capacity to learn and আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। একটা ছোট্ট বাচ্চা যখন একটা নতুন পরিবেশে জন্ম নিচ্ছে, প্রথমে কিন্তু সে বুঝতে পারছে না যে সে কিভাবে চিন্তা ভাবনা করবে, সে কি করে কোনো কিছু ফিগার আউট করবে, তার প্রয়োজন পড়ে না। ধীরে ধীরে সে প্রথমে তার পরিবেশকে চিনতে শেখে এবং ধীরে ধীরে সেখান থেকে শিখছে, সেখানে বোঝার চেষ্টা করছে। তারপরে সে যখন তার বয়স বাড়তে থাকছে, যেহেতু ডেভেলপমেন্ট টিল ডেথ পর্যন্ত হতে থাকে, অর্থাৎ ব্রেনের ডেভেলপমেন্ট বলতে ব্রেনের তো একদিকে সাইজ আকার বড় হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ব্রেনের কিছু পার্টিকুলার স্কিল বা এই যে বুদ্ধির আমাদের যে বিকাশ হচ্ছে তার সাহায্যে, মানে কি আমরা কিছু আমাদের মধ্যে এমন ক্ষমতা ডেভেলপমেন্ট হচ্ছে যেটার সাহায্যে আমরা সারা জীবন কিছু ইম্পর্টেন্ট কাজ আমরা করে যেতে পারবো। যেরকম বলেছে যে when children develop cognitively they are able to, তাহলে একটা বাচ্চা যখন বৌদ্ধিক দিক থেকে সম্পূর্ণরূপে বিকাশ তার কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে সে কি কি কাজ করতে পারে বা আমরা সারা জীবন কি কাজ আমরা করে যেতে পারবো। যেরকম প্রসেস থটস, কোনো চিন্তা ভাবনাকে প্রসেস আউট করা। কোনো চিন্তা হয়তো সে হঠাৎ করে কোনো একটা বই পড়েছে, গল্পের বই, বা সে কোনো কার্টুন দেখেছে বা কোনো মুভি দেখেছে, সেখান থেকে নিয়ে সে ইমাজিনারি চিন্তা ভাবনা করা, সেটা সম্পূর্ণভাবে করতে সে বাচ্চাটি সক্ষম হবে। যখন সে ক্লাসে কোনো কিছু শুনছে বা সে যে কোনো কিছু যখন শুনছে বা করছে, সেই পার্টিকুলার কাজে সে সঠিকভাবে অ্যাটেনশন দিতে পারবে, মনোযোগ দিতে পারবে, তার মেমোরিটা সঠিকভাবে ডেভেলপ হবে। মানে যদি সে কোনো কিছু নলেজ তার ধীরে ধীরে গেইন হতে হতে যাচ্ছে, মানে 1 থেকে 2-তে, 2 থেকে 3-তে যখন পৌঁছাচ্ছে, সে এরকম হলে তো হবে না, যখন 3-তে পৌঁছাচ্ছে সে তখন 1 2 3 4 এই সংখ্যাটা, এই নাম্বারগুলো কি করে ক্যালকুলেট করতে হয় সেটাই ভুলে যাচ্ছে। এরকম হয় না, মানে কি হচ্ছে, তার মেমোরিটা ডেভেলপ হচ্ছে এবং ধীরে ধীরে যত বড় হচ্ছে, আগের প্রিভিয়াস যে নলেজ গুলো রয়েছে সেগুলোকে নিয়ে সে নেক্সট ক্লাসে পৌঁছাচ্ছে, যাতে তার সহায়তা হয় পরবর্তী ক্লাসে পড়তে। নেক্সট, আন্ডারস্ট্যান্ড দেয়ার সারাউন্ডিং, সে যে পরিবেশে রয়েছে, কখন কোন পরিবেশে থাকছে এবং সেখানে কিভাবে সে বিহেভ করবে। যখন ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে থাকছে সেখানে কিভাবে বিহেভ করছে, যখন টিচারদের সামনে থাকছে বা স্কুলে থাকছে সেখানে কি করে বিহেভ করছে। এক্সপ্রেস ক্রিয়েটিভিটি, সেটা সৃজনশীল যে ক্ষমতা রয়েছে সেটাকেও কিন্তু ধীরে ধীরে এক্সপ্রেস করতে পারবে। যখন তার সঠিকভাবে ডেভেলপমেন্ট হবে, বাচ্চারা জেনারেলি ড্রয়িং এর মাধ্যমে
বা কোনো কিছুকে ডান্স করার মাধ্যমে, সিঙ্গিং এর মাধ্যমে কিন্তু তার ক্রিয়েটিভিটি শো করে থাকে। এবং ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ প্ল্যানস, যেটা বললাম যে একটা বাচ্চা যখন বড় হয় সে কিন্তু প্রবলেম সলভ করার জন্য প্ল্যান বানিয়ে থাকে। এখন আমরা সোশিও ইমোশনাল ডোমেন অফ ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে নেব। মানে সামাজিক এবং মানসিক বিকাশ কি করে হচ্ছে একটা শিশুর মধ্যে, সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। বলছে the socio-emotional domain focuses on how children begin to interact and form relationships with others and how they experience, express and manage their own emotions as well as the emotions of others। মানে এটাই বলতে চাইছে একটা শিশু কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, মানে সে কথা বলে কি করে, সে রেসপন্স করে কি করে, অন্যদের সাথে সে কি করে রিলেশনশিপ মেনটেন করছে, মানে গুরুজন যদি হয় বা বড় কেউ হয় তাকে কি করে রেসপেক্ট দিচ্ছে, যদি বন্ধু হয় তাহলে তার সাথে কি সে কিভাবে রিলেশন রেখেছে, কিভাবে সে কথাবার্তা বলছে, কিভাবে কোনো কিছুকে সে এক্সপিরিয়েন্স করছে, এক্সপ্রেস করছে, তার দুঃখ, তার রাগ, তার খুশি, এগুলো সে কি করে এক্সপ্রেস করছে, নিজের ইমোশনকে সে কতটা ভালো করে ম্যানেজ করতে পারছে, নিজেকে বুঝতে শিখছে। এর সাথে সাথে আর কি বলেছে, চিলড্রেন স্টার্ট টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হু দে আর, সে নিজেকে বুঝতে শিখছে, তার ফিলিংস, তার কোনটা ভালো লাগে, কোনটা খেলে তার মন খুব খুশি হয় বা কোন খাবারটা তার খেতে পছন্দ নয়, এই জিনিসগুলো সে বুঝতে শেখে, নিজেকে ভালো করে চিনতে শেখে। অ্যান্ড হাউ দে ইন্টারাক্ট, এবং কিভাবে সে ইন্টারাক্ট করছে, তার বিহেভিয়ারে, তার অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জেস আসছে, এর সাথে সাথে সে অন্যদের সাথেও ইন্টারাক্ট করতে শিখছে। Some examples of social emotional development include taking turns, মানে কারোর যদি কোনো প্রবলেম হচ্ছে এবং সে যখন তার সেখানে প্রেজেন্ট থাকছে, সে সাথে সাথে কি করছে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে বা তাকে সাহায্য করার চেষ্টা করছে। রেগুলেটিং ইমোশনস, সে ইমোশনকে রেগুলেট করতে শিখছে বা সেগুলোকে কন্ট্রোল করা, ম্যানেজ করা। যেরকম সে কোনো কারণে, তার বন্ধু হয়তো রাগের মাথায় তাকে কোনো কথা বলে দিয়েছে এবং সে কথাটা তার খুব খারাপ লেগেছে, কিন্তু সে কি করছে না, সে তার ইমোশনকে কন্ট্রোল করে, যেহেতু তার বন্ধু রাগের মাথায় রয়েছে, তাকে কি করছে, বোঝাচ্ছে, সে কিন্তু সেখানে ঝগড়া বা বিবাদ করছে না। তাহলে এই রকম ভাবে ইমোশনকে সে রেগুলেট করতে শিখছে, শেয়ার করতে শিখছে, অ্যাপোলোজাইজ করতে শিখছে, ডেভেলপিং ফ্রেন্ডশিপ, সে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে শিখছে, এবং এমপ্যাথি, কেউ কোনো কিছু খারাপ যখন বলছে বা সে যখন দুঃখের কোনো কথা শেয়ার করছে, সেক্ষেত্রে সে হেসে উঠছে না, বরং সে সমব্যথী হচ্ছে। আবার কেউ যখন খুব খুশি হচ্ছে, সে কিন্তু তার খুশিতেও খুশি হচ্ছে, সে কিন্তু হিংসা করছে না বা সে কিন্তু দুঃখ পাচ্ছে না। তাহলে এইগুলোই হচ্ছে সামাজিক এবং মানসিক যে বিকাশ একটা শিশুর মধ্যে কি করে হয়ে থাকছে। এখন আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা জেনে নেব। তো আমরা অলরেডি জেনে এসেছি গ্রোথ কাকে বলে। গ্রোথ কথার অর্থই হলো বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট কথার অর্থই হলো বিকাশ। অতএব এদের মধ্যে এক্স্যাক্টলি কি কি ডিফারেন্স রয়েছে এখন আমরা জানতে চলেছি। প্রথম ডিফারেন্সের আন্ডারে কি বলেছে, growth refers to increase in size or other bodily changes which can be seen। মানে গ্রোথ বলতে এটাই বোঝাতে চাইছে যখন আমাদের বডি পার্টস এর মধ্যে বা বডির মধ্যে তার সাইজের চেঞ্জেস হচ্ছে অথবা তার আকার আকৃতির মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে বা সেটা বৃদ্ধি পাচ্ছে, তো সেটাকেই আমরা গ্রোথ বলছি। এবং যেটাকে হচ্ছে দেখা যাচ্ছে, which can be seen, যেটা বাইরে থেকে দৃশ্যমান। ডেভেলপমেন্টের আন্ডারে কি বলেছে, ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য আউটকাম অফ ফাংশনিং অফ অর্গানস, মানে অর্গানসের ফাংশনিং বা তার এবিলিটি, তার কাজ করার ক্ষমতার যে আউটকাম, যে পরিণতি বা যে ফলাফল বেরোচ্ছে, সেটাই হলো আমাদের বিকাশ। গ্রোথ ইজ এক্সটার্নাল ইন নেচার, গ্রোথ কি হয়ে থাকে, এক্সটার্নাল হয়ে থাকে, মানে বাইরে বাইরে হচ্ছে এবং বাইরে থেকে যেটা দৃশ্যমান তার বৃদ্ধি হচ্ছে, তার আকার আকৃতি এগুলো বড় হচ্ছে। বাট ডেভেলপমেন্ট ইজ ইন্টারনাল ইন নেচার, যেটা ইন্টারনাল অভ্যন্তরীণ হয়ে থাকে। অ্যান্ড উই ক্যান অনলি ফিল ইট, আমরা বাইরে থেকে এটাকে দেখতে পারি না। আমাদের যে ক্ষমতা বাড়ছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে লক্ষ্য করতে পারছি না, অতএব সেটা কি হয়, ইন্টারনালি কিন্তু হয়ে থাকে। গ্রোথ রেফার্স টু আ পার্টিকুলার পার্ট অফ দ্য বডি, আমাদের বডির
কোনো একটা পার্টের মধ্যে বা কিছু পার্টের মধ্যে কিন্তু গ্রোথ হয়ে থাকবে। ডেভেলপমেন্ট ইমপ্লাইজ অন দ্য বডি অ্যাজ হোল, প্রত্যেকটা বডি পার্টস এর মধ্যেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে এবং হোল বডি ডেভেলপ করতে থাকছে। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ ইন নেচার, গ্রোথ কি হয়ে থাকে সংখ্যাযুক্ত, মানে এদেরকে আমরা কি করতে পারি সংখ্যার সাহায্যে বা কোনো সহজেই আমাদেরকে মেজার করতে পারবো। ঠিক আছে, যেরকম সংখ্যা দিয়ে মেজার করলাম যে আমার হাইট কত, আমার ওয়েট কত, এরকম ভাবে। আর এদিকে ডেভেলপমেন্ট বলেছে ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ ইন নেচার, ডেভেলপমেন্ট কি হয়ে থাকে কোয়ালিটেটিভ মানে গুণগত ভাবে। এদেরকে আমরা সংখ্যার মতন করে এরকম নিউমেরিক্স এর দ্বারা বিচার করতে পারি না বা মেজার করতে পারি না। ডেভেলপমেন্টকে আমাদের দেখতে হলে এটা দেখতে হবে যে আমার কতটা ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় এখন। এটাই হচ্ছে ডেভেলপমেন্টের সাথে গ্রোথের পার্থক্য কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দিক দিয়ে। নেক্সট বলেছে গ্রোথ ইজ লিমিটেড অ্যান্ড স্টপস এট সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি, যেরকম অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুডের পরে কিন্তু আর গ্রোথ হওয়া পসিবল নয়। কনসেপশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্তই আমাদের গ্রোথ হবে, এরপরে গ্রোথ হওয়া পসিবল না। নেক্সট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইজ আ লাইফ লং প্রসেস ফ্রম উম টু টম, মানে একদম কনসেপশন থেকে শুরু করে টিল ডেথ পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট হয়ে থাকে, যার কারণে এটাকে আমরা লাইফ লং প্রসেস বলে থাকি। এটাই ছিল বেসিক ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকের ক্লাসে আমরা গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, এই দুটোর বেসিক ডিফারেন্স কি সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা হিউম্যান ডেভেলপমেন্টের স্টেজেস এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী দিনে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।